সময় যখন রেশনের দাবি প্রথম উঠেছিল তখন মতিয়া চৌধুরী বক্তৃতায় বলেছিলেন যে আমরা তো এই দাবি মানি, এবং মালিককে বলা হয়েছিল যে আপনারা যদি করেন আমরা সাপোর্ট দিব, কিন্তু মালিক সেটা করেনি, সরকার তাকে বাধ্যও করাতে পারেনি। সুতরাং প্রথম আমার পয়েন্ট হলো দেয়ার আর মেনি টুইস্টস অ্যান্ড স্লিপস বিটুইন কাপ অ্যান্ড লিপস। সুতরাং আমরা অপেক্ষায় থাকি, দেখি এটা শেষ পর্যন্ত কি দাঁড়ায়। যুক্তির দিক থেকে আমি দুইটা পয়েন্ট খালি বলবো। একটা পয়েন্ট অনেকে মিস করে গেছেন, সেটা হলো যে গার্মেন্ট সেক্টরের ভ্যালু অ্যাডেডের একটা বড় পোর্শন বিদেশি ওয়ালমার্ট বা অন্যান্যরা নিয়ে নেন। ধরেন এটা কতটুক হতে পারে? অনেকে বলে যে 50% চলে যায়। তাহলে আমরা কিন্তু মারামারি করছি ওরা নিয়ে যাওয়ার পরে যে অংশটা আমাদেরকে দিচ্ছে সেটা নিয়ে। সুতরাং 1 নম্বর ন্যাশনাল স্ট্রাগল হলো আমার ইম্পেরিয়ালিস্ট বায়ার যারা, ইম্পেরিয়ালিস্ট বায়ার বাদ দেন, ওখানকার সাধারণ বায়ার যারা, সেই বায়ার এবং আমার সাপ্লায়ারের মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী তাদের বিরুদ্ধে একটা স্ট্রাগল আমাদের করতে হবে। সেটা যুক্ত স্ট্রাগল, সেটা শ্রমিকের মালিকের যুক্ত স্ট্রাগল, সেটা ন্যাশনাল স্ট্রাগল। সেই ন্যাশনাল স্ট্রাগল করে আমরা যতটুকু আনতে পারবো, খুব সামান্য আনলেই কিন্তু শ্রমিকের বেতন আমরা অনেক অনেক বাড়াতে পারি। সুতরাং এই জায়গাটা অনেকে বলেননি, এই পয়েন্টটা প্রথম বললাম যে এটা একটা ন্যাশনালিস্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো আপনাকে তো শ্রমিককে নিয়োগ করলে শ্রমিককে বাঁচায় রাখতে হবে। এটা মার্কসের কথা যে তার যে শ্রমশক্তি উৎপাদনের জন্য যেটা দরকার সেটা তাকে দিতেই হবে। আপনি যদি সেই লোভী মালিক হন যে রাজহংসটার পেট চিরে একবারে সব ডিম নিয়ে নেবেন, তাহলে তো ও মরেই যাবে, তাহলে তো হবে না। সুতরাং রেশনের দাবিটা আপনি বাদ দেন, আপনি মনে করেন যে শ্রমিকের মূল যে শ্রমশক্তি বজায় রাখার জন্য যা দরকার সেইটা আমাকে দিতে হবে। এখন শ্রমশক্তি বজায় রাখার জন্য কতটুক দরকার? আপনি যদি 3000 ক্যালোরি মনে করেন তাহলে আপনি কিন্তু খুব নিচে চলে আসবেন। তাহলে 3000 ক্যালোরির জন্য একটা শ্রমিকের কত টাকা দিতে হবে? কিন্তু 3000 ক্যালোরির জন্য একটা শ্রমিককে দিলে তো হবে না, তার পরিবারকে দিতে হবে। আর যদি আমি বিনায়কের কথা ধরি যে সেই পরিবার আবার বাইরে বাবা মাকে পাঠাবে এবং তাতে আবার গ্রামের দারিদ্র এফেক্টেড হবে, একটু নেগেটিভ হবে, মানে এর স্পিল ওভার এফেক্ট সব ধরি, তাহলে তো তাকে 4 জনের খাবারের দামটা আপনার দিতে হবে, শিশুর খাবারের দামটা দিতে হবে, কারণ সে মরে গেলে পরে আবার শ্রমিক বাহিনী যাতে সেখানে এসে জমা হয়, সেই স্থান দখল করে, সেটা আমার ব্যবস্থা করতে হবে। তাহলে লজিক্যালি 4 জন শ্রমিকের একটা পরিবার এবং তার যে শিশুরা আছে, 4 জনের মধ্যে ধরেন স্বামী স্ত্রী 2 জন আর 2 জন ছেলে মেয়ে, এইটাই ধরেন, আর না ধরলেন। আর যদি গ্রামের 1 জন 2 জনকে রক্ষা করতে হয় তাহলে 6 জন হয়ে যায়। তাহলে ধরেন আপনি তো 3000 টাকা করেও যদি তার মাসে লাগে এক একজনের, তাহলে 18,000 টাকা লেগে যায়। সুতরাং অবশ্য মালিক পক্ষ বলতে পেরেছে যা আমরা আয় করি সেই আয় দিয়ে আমরা 18,000 টাকা দিলে আমরা প্রতিযোগিতা থাকতে পারবো না। সেই জন্য আমি ওই প্রশ্নটা আনলাম যে প্রতিযোগিতায়ও থাকতে হবে, আবার তাকে বাঁচায়ও রাখতে হবে। এই পর্যায়ে যাওয়ার জন্য কি করণীয় সেইটা। এখন প্রবলেম যেটা হয়ে গেছে সেটা সাময়িক, যে কারণে বিনায়কের প্রপোজাল হলো যে সাময়িকভাবে যখন হাই ইনফ্লেশন হবে তখন শ্রমিক না খেয়ে কেমনে কাজ করবে। সুতরাং তার খাওয়ার ব্যবস্থাটুকু করার জন্য আমাকে তো হয় তাকে কম দামে খাবারটা দিতে হবে, অথবা কোনোভাবে খাবারটা তার কাছে পৌঁছে দিতে হবে, এবং সেটার জন্য রেশন একটা পদ্ধতি হতে পারে। এখন এখানে এই দাবিটা তাই ন্যাচারাল দাবি। আমি বলতে চাচ্ছি যে এই দাবিটা জরুরি প্রয়োজনীয় দাবিতে পরিণত হয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার প্রায়ই বলেন যে আমরা হাঙ্গার ফ্রি বাংলাদেশ চাই। তো হাঙ্গার ফ্রি বাংলাদেশ চাইলে শ্রমিক পরিবারকে হাঙ্গার ফ্রি করতে হবে। একটা কথা আমরা বলতে পারি যে 1 কোটি লোককে তো আমরা হাঙ্গার ফ্রি করার জন্য কিছু দিচ্ছি কার্ডের মাধ্যমে, কিন্তু ওই 1 কোটির মধ্যে 30 লাখ কিন্তু বিনায়কের ভাষায় মিস টার্গেটেড, কম বেশি মিস টার্গেটেড। তার মানে ওই 30 লাখটা আমরা কাকে দিচ্ছি আমরা ঠিক জানি না। ওটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কাকে ইনক্লুড করছে, কাকে এক্সক্লুড করছে, দলীয় বিবেচনা আছে কিনা, সেখানে সুশাসনের সংকট কত, সেইটা আমরা যদি বাদও রাখি, ওই 30 লাখটা যদি আমরা রিপ্লেস করি এই গার্মেন্ট সেক্টরের 30-40 লাখ দিয়ে, তাহলে গভর্নমেন্ট যা এখন বাজেট আছে, যা সে দেয়, সেটা দিয়েই কিন্তু এই দাবিটা মেটাতে পারে। সুতরাং এই দাবিটা এত সামান্য দাবি, এত সাধারণ, এত ন্যূনতম দাবি, এত অবিতর্কিত দাবি, এই যে 3 গ্রুপ যে একমত হলো, এটা অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমি নিশ্চিত হতে পারছি না। কেন? কারণ ওইটুক কে দিবে? যদি ওইটুক গভর্নমেন্টকে দিতে হয়
তাহলে তার ফিসকাল টাকাটা আনতে হবে। ওইটুক যদি মালিকদের দিতে হয় তাহলে মালিকদের এক্সিস্টিং প্রফিট থেকে দিতে হবে। সুতরাং এইটা তো মীমাংসা করতে হবে, ওইটুক কে দিবে। আমি যা বুঝলাম আপনাদের দাবি হচ্ছে ওইটুক হলো গভর্নমেন্ট দেখ, অর্থাৎ গভর্নমেন্টের যে PFDS আছে, পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, সেইখানে এটাকে ঢুকানো হোক। এটা ঢুকাতে গিয়ে ওই 30 লাখ কমাবো, এটা তো পারবে না গভর্নমেন্ট। সুতরাং তাহলে গভর্নমেন্টকে এক্সট্রা ফান্ড এখানে দিতে হবে। সেই জন্য এই বাজেটের আগে এই সেমিনারটা গুরুত্বপূর্ণ, যে গভর্নমেন্ট সেই এক্সট্রা ফান্ড দিবে কি দিবে না। এখন এইখানেই আমার ওই প্রশ্নটা, যে দেয়ার আর মেনি টুইস্ট অ্যান্ড স্লিপস বিটুইন কাপ অ্যান্ড লিপস। কারণ ফাইন্যান্স মিনিস্টার আছে, বাজেট মানেই তো এখানে টানাটানি, এদিকে টানছে ও ওদিকে টানছে, আমরা শ্রমিকরা টানছি। সুতরাং সেই টানাটানি দিয়ে কতটুকু আমি আনতে পারি তার উপর নির্ভর করবে কতটুকু আমরা আগামী বাজেটের মধ্যে দিয়ে পাবো। কিন্তু ততক্ষণে শ্রমিকের অবস্থা তো টাইট, দ্রব্যমূল্য তো 12% 24% বেড়ে গেছে। সুতরাং তার শিশুর খাবার হচ্ছে না, তার নিজের খাবারের চাল ডাল তেল হচ্ছে না। আপনি বলতে পারেন কেন সে মোবাইলের খরচটা কমাক, আপনি বলতে পারেন সে পাকা একটা রুমে না থেকে একটা ঝুপড়ির ঘরের মধ্যে থাকুক। আপনি তো তাকে নামায় সবচেয়ে নিচে নামায় নিলে তখন হয়তো সে কিন্তু সে নিচে নামতে এমনিও বাধ্য, কারণ খাবারটা তো তাকে খেতেই হবে। সেই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকের সেমিনারে একটা ঐক্যমতের দাবি হয়েছে, কিন্তু আমি খুব ভরসা পাচ্ছি না। সেই জন্য আমার ওই প্রশ্নটা, মুস্তাফিজের প্রশ্নটাকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, রেশন আমি পাইতেও পারি নাও পাইতে পারি, চাল ডাল তেল লবণ আর শিশু খাদ্য কারখানায় আমাকে কতটুক দিবে কতটুক না দিবে সেটা দেখা যাক, কিন্তু না দিলে যাতে আমি সংগ্রামটা করতে পারি, আগামী দিনের সংগ্রামের প্রস্তুতিটা আমার যাতে থাকে। সুতরাং এই ইকোনমিক ডিম্যান্ডের পরিপূরক ডিম্যান্ড হচ্ছে ট্রেড ইউনিয়নের অবাধ রাইটসের ডিম্যান্ড। আমি আজকে খুব আনন্দিত হয়েছি, অভিনন্দন জানাই আমার পাশে যিনি বসে আছেন, তিনি বলেছেন যে ট্রেড ইউনিয়নকে তিনি ওয়েলকাম করেন। এটা সাধারণত কোনো মালিক বলে না, উনি ব্যতিক্রম বলেই বলেছেন রাজনৈতিক পরিবারে। তবে উনি একটা লেজ জোড়া দিয়ে দিয়েছেন যে বাইরের লোক না, যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স কি বলছে সেটা আমার ধর্তব্যের মধ্যে না। তারা যদি বলে যে ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে, তারা যদি বলে যে কল্পনা আক্তার কেমনে উধাও হলো এটার বিচার চাই, সেটা তাদের পয়েন্ট। কারণ তাদের ট্রেড ইউনিয়ন আর আমাদের ট্রেড ইউনিয়ন এক না। তাদের ট্রেড ইউনিয়নের বাজেট আমেরিকা থেকে আসে এবং সেই আমেরিকান বাজেটে যেই ট্রেড ইউনিয়ন হয় সেটা আমরা সমর্থন করি না। আমরা নিজেদের শ্রমিকদের টাকায় নিজেদের বাজেটে শ্রমিকদের দ্বারা আন্দোলন চাই এবং সেরকম ট্রেড ইউনিয়ন চাই। সেই ট্রেড ইউনিয়নের একটা নিয়ম, এখন পর্যন্ত শ্রম আইনের নিয়ম, যে প্রথম নিয়ম ছিল এরকম, 30% শ্রমিক যদি স্বাক্ষর করে যে আমরা ট্রেড ইউনিয়ন চাই, তাহলে তাকে ট্রেড ইউনিয়ন রাইটটা দিতে হবে। তাহলে সেই হিসাবে ধরতে পারি যে একটা কারখানায় ম্যাক্সিমাম 3টা ট্রেড ইউনিয়ন হতে পারে। অ্যাকর্ড আর অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হচ্ছে এটাকে কমায়া 10%-এ নিয়ে আসতে হবে। তার মানে একটা কারখানায় 10টা ট্রেড ইউনিয়ন অসম্ভব, এটা আমরা সাপোর্ট করব না। একটা কারখানায় 10টা ট্রেড ইউনিয়ন হলে তো ওই কারখানা চলবেই না। সুতরাং 3টা, ওই অ্যাকর্ডের এই দাবি কি কারণে করেছে আমরা জানি না, কিন্তু তারা এটা করছে। গভর্নমেন্ট অবশ্য ওটা মানে নাই, কিন্তু গভর্নমেন্ট তো জানেন, গভর্নমেন্ট তো শ্রমিকের কথায় যতটা মুভ করে অ্যাকর্ডের কথায় তার চেয়ে বেশি মুভ করে। এইটা হলো গভর্নমেন্টের একটা বায়াস বা গভর্নমেন্টের একটা ভয়, ফিয়ার। এখন সেই ফিয়ার থেকে গভর্নমেন্ট হয়তো 20-তে বোধহয় নেমেছে যে 5টা পর্যন্ত হতে পারে। কিন্তু প্রবলেমটা তো এই জায়গায় না। আপনি 20% শ্রমিকের স্বাক্ষর সংগ্রহ করে জমা দিলেন, জমা দেওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে খবর চলে যাবে, মালিকের কাছে তো খবর লিস্টটা চলে যাবে এই 20%-এর উদ্যোক্তাকে। তার মধ্যে যদি সে 4 জনকেও করে টার্মিনেট করে দেয়, আইনে আবার সেই সুযোগ আছে অসদাচরণের জন্য টার্মিনেট করা। সুতরাং অসাধারণের জন্য 4 জনকে করে দিলে এটা 20%-এর কম হয়ে গেল, আমি মানতে বাধ্য না। সুতরাং এরকম করতে করতে আমি এমন একটা ট্রেড ইউনিয়ন তৈরি করব যেই ট্রেড ইউনিয়ন রাত্রেবেলা আমার সঙ্গে দেখা করে সব কিছু ঠিকঠাক করে। মালিক তো এটা করবেই, আমি মালিককে এটার জন্য দোষ দিচ্ছি না। ট্রেড ইউনিয়ন সে ওয়েলকাম করবে, কিন্তু সেই ট্রেড ইউনিয়নকে ওয়েলকাম করবে যে ছাপোষা এবং তার সঙ্গে আপোষ করে কাজ করে। সুতরাং এইখানে ট্রেড ইউনিয়নের আইনটাকে এমনভাবে করা যাতে জেনুইনলি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন এবং জেনুইন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন কত ভালো হতে পারে
তার বেস্ট উদাহরণ হলো কালাম ভাই ট্রেড ইউনিয়ন। কালাম ভাই ট্রেড ইউনিয়ন মালিকের সঙ্গে দীর্ঘদিন যাতায়াত করেছে, কাজ করেছে, জেনুইনলি কাজ করেছে। কিন্তু এখন তো তা না। এখন তো জেনুইন আর নন জেনুইন ট্রেড ইউনিয়ন মিলিয়ে এমন একটা ভজঘট বানিয়ে রেখেছে যেখানে শ্রমিকের স্বার্থ আমরা স্ট্রাগল করে আদায় করতে পারছি না। সেই আদায় করার একটা পথরেখা যদি গভর্নমেন্ট করে দেয়, তাহলে রেশন দেখ কি না দেখ, শ্রমজীবী মানুষ তার নিজের মুক্তি নিজেই আদায় করে নিতে পারবে।